দেখেছি এই বাংলাদেশে এমন কোনো ধনী নেই যাদের সঙ্গে খুব বড় পর্যায়ের ধনী, যাদের সঙ্গে এক টেবিলে বসা হয়নি, অথবা যাদের সঙ্গে বসা হয়নি তারা কেউ বলতে পারবে না যে মিস্টার রনি আমাদের চাইতে কোনো অংশে দরিদ্র আছেন। এমন কোনো রাজনীতিবিদ নেই। যখন সেই এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন তখন থেকে একেবারে আজ অবধি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপতি, তাদের সঙ্গে একান্ত বৈঠক করার, বন্ধুর মতো চলার, স্নেহ এবং ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে। তাদের উত্থান দেখেছি, তাদের পতন দেখেছি। কাজেই আমার এই যে ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জীবনে যেটি সবার কাছে শুনেছি, যারা পেয়েছেন তাদের বক্তব্য হলো যে কিভাবে যে পেলাম বলতে পারবো না। মন্ত্রী হওয়ার পর, এমপি হওয়ার পর, রাষ্ট্রপতি হওয়ার পর সবারই প্রত্যাশা ছিল যে কি হলো, এটা তো আমি আশা করি। আবার যখন তাদের পতন হলো তখন কিভাবে যে পতন হলো সেটি তারা নিজেরও টের পান। এবং এগুলো কিভাবে ঘটে যায় একটা ছোট্ট উদাহরণ দিই। ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানানো হবে, ইয়াজউদ্দিন সাহেব নেই, কিন্তু এই ঘটনার যে দ্বিতীয় ব্যক্তি তিনি জীবিত আছেন। যেহেতু তার সঙ্গে আমার এই বিষয়টি নিয়ে কখনো আমি আজকে বলবো এরকম অনুমতি নিয়ে নিই, এই জন্য তার নামটি আমি বললাম না, কিন্তু ঘটনার সত্য। তিনি বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানাবেন। তো তিনি তার সেই বিশ্বস্ত লোককে বললেন যে যাও তাকে নিয়ে আসো গাড়িতে করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে গাড়িতে করে সেই ভদ্রলোক নিয়ে আসছে। ইয়াজউদ্দিন সাহেব তখনও জানেন না যে তিনি দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো তখন এই যে টেলিফোন কোম্পানির মোবাইল সিমের মূল্য ছিল বেশি, সেটের দাম ছিল বেশি, মোর্শেদ খানের একচেটিয়া ব্যবসা ছিল। আর তখন এই টেলিফোন কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান, সেই বাংলা লিংক, ওই যে এরকম বাংলা লিংক, সম্ভবত বাংলা লিংক সরকারি প্রতিষ্ঠান, এরকম তারা মোবাইল টেলিফোন ছাড়বে কম দামে, সিমের দাম কম, কল রেট কম। তো কথাবার্তা হচ্ছিল এবং সবাই স্বপ্ন দেখছিল যে আগামী দিনে তারা বাংলা লিংকের একটা সিম যদি পায় তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবে। তো ওই অবস্থাতে সেই যে ইয়াজউদ্দিন সাহেব তিনি সেই বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, তাকে গাড়ির মধ্যে হাত চেপে ধরে তিনি বললেন যে ভাই, আপনার কাছে একটা অনুরোধ, বাংলা লিংক চালু হলে আমাকে কিন্তু 2টো সিম আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। তো সেই লোক নিজে নিজে চিন্তা করেন এবং তার পরবর্তী একজন ঘনিষ্ঠ বন্ধুকে তিনি বললেন যে হায় হায়, এও কি সম্ভব? এই লোক একটু পরে রাষ্ট্রপতি হবে আর সে আমার কাছে বাংলা লিংকের 2টো সিম চাচ্ছে। বঙ্গবন্ধুর জমানাতে এরকম একজন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ। অনেক এরকম কাহিনীরা আছে। তো যাই হোক, সেদিকে না গিয়ে যেটি বলা যায় সেটি হলো, এখানে যা কিছুই ঘটে, বিশেষ করে রাজনীতিতে, এর বেশিরভাগই নিয়তির টানে মানুষ পড়ে যায়, প্রকৃতির খপ্পরে পড়ে যায় এবং আপনার জীবনে যা ঘটার তাই ঘটে। শেখ হাসিনা 1 মিনিট আগেও, হেলিকপ্টার ওঠার আগেও কল্পনা করতে পারেননি তিনি ক্ষমতা হারাচ্ছেন। আবার এখন তিনি বিশ্বাসই করতে পারছেন না তার ক্ষমতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার মসনদে বসা পূর্ব মুহূর্ত পর্যন্ত কল্পনাই করতে পারেনি পৃথিবীতে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং এখনো তিনি আত্মস্থ হতে পারেননি। তো সেই অবস্থাতে আগামী দিনের যে রাজনৈতিক ক্ষমতা, সেই রাজনৈতিক ক্ষমতা কার ভাগ্যে আছে, কোন দলের ভাগ্যে আছে, আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু অবস্থা দৃষ্টে প্রকৃতি এবং পরিবেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে মনে হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এবং নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলে, ট্রান্সপারেন্ট হলে বিএনপির বিজয় কেউ ঠিকই রাখতে পারবে না। এখন এই যে বিএনপির যে বিজয়, বিএনপির এই বিজয়কে যদি বিএনপিকে গ্রহণ করতে হয়
তাহলে তার সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো আত্মমর্যাদাবোধ, সম্মানবোধ। সে রাজা হবে, কিন্তু তাকে যদি প্রজার মতো আচরণ করে, সে সেনাপতি হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, উজিরে আজম হবে, আমির হবে, ওমরা হবে, কিন্তু তারা যদি আচার আচরণ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার একেবারে নিম্ন শ্রেণীর মানুষের মতো, তাদের মন মানসিকতা হয়ে যায় রাস্তার পাশের সিগারেটের দোকান থেকে তাদের একটা সিগারেট খেতে হবে, চায়ের দোকান থেকে একটা চা বাকি খেতে হবে, এমপি হওয়ার জন্য বিভিন্ন নেতার পদলেহন করতে হবে, মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন নেতার কাছে নিজের মাথা মস্তক বিসর্জন দিতে হবে, আর রাষ্ট্র ক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তারপর তার উপদেষ্টা মণ্ডলীর কাছে একেবারে বা ছাত্র সমন্বয়কদের নিকট আত্মসমর্পণ করতে হবে। আমি মনে করি এটা বিএনপির জন্য আত্মঘাত। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপির কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী হবেন বা দল ক্ষমতায় আসবে এই ধরনের যে আত্মমর্যাদাবোধ, সিনা উঁচু করে কথা বলার যে শক্তি, এটি এখনো জাগ্রত হয়নি। তবে সালাউদ্দিন সাহেবের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় অনেক ডিপ্লোম্যাটিক, এবং তার মধ্যে নায়কোচিত যে মনোভাব, এটি তুলনামূলকভাবে বেশি। আর অন্যান্য যারা আছেন সত্যিকার অর্থে তারা বড় নেতা, বাট এই সময়টিতে সালাউদ্দিন সাহেবের মতো তারা কিন্তু কথা বলতে পারছেন না। এটি হলো বাস্তবতা। এই কথাগুলো বললাম এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখলাম যে খুব দ্রুত বিএনপি অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করছে, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বার্গেনিং করতে পারছে না। তারা আমেরিকার সঙ্গেও সমঝোতা করতে পারছে না। ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি। ভারত আগে যেভাবে তাদেরকে নাকে বসিয়ে দিয়ে সেই 2014 সন থেকে ঘোরাচ্ছে, আমেরিকাও কিন্তু 2014 সনে ঘোরাচ্ছে। যদি 2014 সনে নিজস্ব সিদ্ধান্তে বিএনপি আন্দোলন স্থগিত করে নির্বাচনে আসতো, 99.99% সিউরিটি ছিল বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো। এর কারণ হলো তখনও পর্যন্ত শেখ হাসিনা 2014 সন পর্যন্ত প্রশাসনের উপরে এখন তার যে আধিপত্য, মানে আজকে 2025 সন জানুয়ারি মাসের এর অর্ধেকও তখন ছিল না। আর তিনি যখন ক্ষমতায় ছিলেন 2018-19 সালে, তখন বা 2023-24 সালে, তখন যে ক্ষমতা ছিল তার 1000 ভাগের 1 ভাগ ক্ষমতাও 2013-14 সনের প্রশাসনের উপর ছিল না। আমি নিজে দেখেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন শামীম ওসমানকে জিতিয়ে আনার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়র মহিউদ্দিনকে জিতানোর জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন গাজীপুরে মান্নান সাহেবকে পরাজিত করে আজমতুল্লাহ সাহেবকে বিজয়ী করার জন্য। এবং আমি এই দুটো নির্বাচন, চট্টগ্রামের মেহুদ্দিন সাহেবের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলাম। তো কাজেই ওই সময়টাতে এজেন্সিগুলো কি করেছে, পুলিশ কি করেছে, নেতারা কি করেছে, প্রধানমন্ত্রীর ডিজায়ার কি, পুরো জিনিসগুলো কিন্তু আমি জানতাম। বাস্তবতা হলো আমরা পারিনি, প্রশাসন আমাদেরকে করতে দেয়নি, প্রশাসনের কর্তৃত্ব ছিল, নারায়ণগঞ্জে তো দাঁড়াতেই দেয়নি শামীম ওসমানের ওই জায়গাটি। তারপরে চট্টগ্রামে একেবারে বলতে গেলে আমরা তো সার্কিট হাউসের ধারে কাছেই উঠতে পারিনি। এমনকি প্রকাশ্যে যে আমরা মানে এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করবো, হাঁটাচলা করবো, প্রচারণা করবো, এটাও নিষিদ্ধ ছিল। আমি গিয়ে উঠলাম, আমার নিজের বাড়ি ছিল ওখানে, সেখানে চট্টগ্রামে রেস্ট হাউস, আমার নিজস্ব রেস্ট হাউস ছিল, সেখানে উঠলাম। তো চট্টগ্রামের ডাক্তার আফসারুল আমিন মন্ত্রী, তাকে ফোন করলাম, সে কোথায়? দেখা গেল যে সে ওই পাহাড়ের উপরে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে, সেখানে গিয়ে বসে আছে, তার সঙ্গে সেখানে গিয়ে কথাবার্তা বললাম। তো এই ছিল প্রশাসনের ভূমিকা। তো তখন যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারত তখন পরিবেশ ভিন্ন হতো। কিন্তু 18 সনে সে যে পরিবেশে আওয়ামী লীগকে বিশ্বাস করেছে, এটা ইতিহাসের একটা সবচেয়ে বড় ব্লান্ডার। আবার একইভাবে 11-এর পর 2008 সনে বিএনপি যে বিশ্বাস করেছে, সেটা বিএনপির একটা বড় ব্লান্ডার, ভীষণ রকম ব্লান্ডার। আমার কাছে মনে হচ্ছে 2024 সনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত, আমার জানা মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসিশন। কিন্তু এই যে ডক্টর ইউনূসের এই জমানাতে গত কয়েক মাসে
বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু সংগঠনের জন্য, ভবিষ্যৎ রাজনীতির জন্য, রাষ্ট্র ক্ষমতা লাভের জন্য কোনো অবস্থাতে এগুলো আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না। আমি পটানোর জন্য, খুশি করার জন্য, নেতৃবৃন্দকে তেল মারার জন্য অনেক কথা বলতে পারি। আই নো ম্যানি গুড ল্যাঙ্গুয়েজ। একেবারে নেতারা নাকে তেল দিয়ে ঘুমাবেন, এরকম সুন্দর সুন্দর কথা আমি জানি। আমি যদি লিখি পক্ষে বিএনপি খুব ভালো করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারেক রহমান সাহেব আগামীর দেশ নায়ক, তিনি যাকে বলা হয় আগামী দিনের কিংবদন্তির প্রধানমন্ত্রী হবেন, জিয়াউর রহমান সাহেব নতুন বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হবেন, পিতা হবেন, এসব বিষয়ে আমি শেখ হাসিনার জামানাতে লিখেছি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন আমি এ সকল কথা লিখেছি পত্রিকাতে, নয়াদিগন্ততে লিখেছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক যে বাঙালি নামক যে জাতি, এই জাতির সত্তার যদি পিতা হন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্র এবং বাংলাদেশি যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের পিতা, ফাদার অব দ্য ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডেন্টিটি, এটির পিতা হবেন জিয়াউর রহমান এবং এটি তারেক রহমান ক্লেম করবেন। চিন্তা করতে পারেন এই ধরনের ডেঞ্জারাস কথা শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন আমি লিখেছি নয়াদিগন্তের পত্রিকাতে, যাকে বলা হয় সম্পাদকীয়। তো কাজেই আমি বিএনপির যখন এগুলো দরকার ছিল তখন বলেছি, আর এখন বিএনপিকে যে জিনিসগুলো দরকার সেই কথাগুলো কিন্তু এখন বলছি। আবার এখন অনেক কথা প্রকারান্তে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে এবং এটি রাষ্ট্রের স্থিতির জন্য এটি দরকার। আবার কিছু কিছু কথা বিএনপি মনে করছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে। বিএনপি এখন ক্ষমতার খুশ মেজাজে আছে, যাওয়ার খুশ মেজাজে আছে, ফলে তারা যে কোনো নেতিবাচক বিষয় যদি যত বেশি গ্রহণ করতে পারবে তত তারা ভালো করবে।